জরায়ু ক্যান্সারটা আসলে কি? এটার শুরুটা হয় কিভাবে? জরায়ুর ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের যে ক্যান্সার, অর্থাৎ জরায়ুর নিচের পোর্শন যে জায়গাটা থাকে সেইখানে যদি ক্যান্সার হয় সেটাকে জরায়ুর ক্যান্সার বলা হয়। কোন স্টেজে গেলে আসলে এটা খারাপ অবস্থা হতে পারে? স্টেজিং কিন্তু আমরা করি তখনই যখন এটা ক্যান্সার হয়ে গিয়েছে, তখন এটা স্টেজিং এর প্রশ্নটা আসবে। এটা কি লক্ষণ আমি বুঝতে পারছি না, জি, এরকমও হতে পারে? আমরা আসলে অনেকেই ইগনোর করি ব্যাপারগুলা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে জরায়ু ক্যান্সার কতটা উদ্বেগজনক? বাংলাদেশে মহিলাদের মধ্যে যতগুলো ক্যান্সার আছে এটা সেকেন্ড পজিশনে। তার মানে বুঝতেই পারছেন যে ভয়াবহতাটা কীরকম। প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ডেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার। গ্রামাঞ্চলে কিন্তু এই ব্যাপারে একেবারেই সচেতন না, সুতরাং গ্রামে এই জরায়ুর ক্যান্সারের পেশেন্ট কিন্তু অনেক বেশি। এটার চিকিৎসা পদ্ধতিটা আসলে কিরকম? আর্লি স্টেজে যদি আসে তখন কিন্তু আসলে চিকিৎসার জন্য আমরা সার্জারির কথা বলে থাকি। এটার সাথে কি বিবাহ সম্পর্ক এরকম? অর্থাৎ শারীরিক সম্পর্ক যত কম বয়সে হবে তত তার রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি রেনেটা পিএলসি প্রেজেন্টস ডিভিএস ওয়েলনেসে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। প্রতি পর্বেই আমরা মানব দেহের কিছু জটিলতা নিয়ে আলোচনা করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জরায়ু ক্যান্সার। আর এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার আলিয়া শাহনাজ, রেডিওথেরাপি বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে জরায়ু ক্যান্সার, এটা নিয়ে আসলে আমি একটু উদ্বিগ্ন। আমার অনেক প্রশ্ন আছে যেগুলো এখন আমি আপনার সাথে আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন হলো, জরায়ু ক্যান্সারটা আসলে কি? এটার শুরুটা হয় কিভাবে? ধন্যবাদ আপনাকে। জরায়ুর ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের যে ক্যান্সার, অর্থাৎ জরায়ুর নিচের পোর্শন যে জায়গাটা থাকে সেইখানে যদি ক্যান্সার হয় সেটাকে জরায়ুর ক্যান্সার বলা হয়। আর জরায়ুর ক্যান্সার আসলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাসের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে, এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রথমে কিন্তু জরায়ুকে যখন আক্রান্ত করে তখন কিন্তু অল্প সমস্যা থাকে, কিন্তু যখন এটা ধীরে ধীরে অনেক দিন হয়ে যায় তখন কিন্তু আসলে ক্যান্সারের রূপ নেয়। আচ্ছা, যেহেতু আপনি এটা ধীরে ধীরে কথাটা বললেন, এটার স্টেজ ব্যাপারটা আমরা তাহলে ডেফিনেটলি চলে আসে অটোমেটিক্যালি। তো কোন স্টেজে গেলে আসলে এটা খারাপ অবস্থা হতে পারে? আচ্ছা, প্রথমে যেটা বললাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সেটা যখন এই জরায়ুকে আক্রান্ত করে তখন কিন্তু যে লিশনটা থাকে সেটাকে প্রি ক্যান্সারাস লিশন বলে, অর্থাৎ এটা কিন্তু তখনও ক্যান্সার নয়। এটা কিন্তু স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যেতে পারে। বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় নিজে নিজেই এটা চলে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে এটা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এটা আলটিমেটলি সে ক্যান্সারে রূপ নেয়, এবং এইটা রূপ নিতে কিন্তু কয়েক বছর লেগে যায়। আচ্ছা, খুব আর্লি যে তা কিন্তু না। আর স্টেজিংয়ের কথা যেটা বললেন, স্টেজিং কিন্তু আমরা করি তখনই যখন এটা ক্যান্সার হয়ে গিয়েছে, তখন এটা স্টেজিংয়ের প্রশ্নটা আসবে। আচ্ছা, এটা কি লক্ষণ আমি বুঝতে পারছি না, জি, এরকমও হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। তবে সাধারণত লক্ষণগুলো যেটা হয় আমি আপনাকে যদি বলি তাহলে আপনি বুঝবেন। এখানে ঘটনা হচ্ছে যে আমরা আসলে অনেকেই ইগনোর করি ব্যাপারগুলা, ঠিক আছে? যেমন একজন ম্যারিড ওমেন, উনি যখন ওনার হাজব্যান্ডের সাথে থাকছেন এরপরে ওনার কিন্তু ব্লিডিং হতে পারে। তারপরে একজন মেনোপোজাল ওমেন, অর্থাৎ যার মাসিক শেষ হয়ে গিয়েছে, বয়স হয়েছে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তার মাসিক শুরু হয়ে গেল। আবার অনেকে আছে যে নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু মাঝখানে যে ইন্টারভাল আছে এই ইন্টারভালের মধ্যে কিন্তু তার আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে। এটার সাথে কি ইরেগুলার ব্লিডিং পিরিয়ড যেটা, সেটা কি কোনো কানেকশন আছে? এটার মাঝখানে তার শুরু হয়ে যেতে পারে। এরপরে সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব। আমাদের কিন্তু স্রাব, অনেক মহিলার কিন্তু এই রোগটা আছে, কিন্তু যখন এটা দুর্গন্ধমুক্ত যুক্ত হচ্ছে তখন কিন্তু এটা রিস্কি। এবং এটাকে আমরা একটা লক্ষণ বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা একটা লক্ষণ হতে পারে। এবং দেখা যায় এই সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্টরা অনেকেই আসেন কোমরে ব্যথা নিয়ে। আচ্ছা, এবং কোমরে ব্যথার ক্ষেত্রে কিন্তু বলা হয় যে এটা অনেক সময় কোমরের হাড়ে ছড়িয়ে যেতে পারে, তখন কিন্তু এটা কোমরে ব্যথা নিয়ে আসবে। এবং যদি এটা আরও একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন এটা কিন্তু ফুসফুসে যেতে পারে, এটা লিভারে যেতে পারে,
হ্যাঁ, তো ফুসফুসে যদি যায় তাহলে কিন্তু ওনার কাশি হবে, কাশির সাথে রক্ত যাবে, বুকে ব্যথা হবে। লিভারে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে ওনার কিন্তু পেটে ব্যথা হবে, জন্ডিস হবে, চোখ হলুদ হয়ে যাবে, প্রস্রাব হলুদ হবে। এই সমস্ত সাইন সিমটমগুলো থাকে। অর্থাৎ যে কথাটা আপনি বলছিলেন যে স্টেজিংয়ের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলা দেখা যায়। কিন্তু দুঃখজনক হলো এটাই যে এই যে লক্ষণগুলা, সেগুলো আমরা মহিলারাও ইগনোর করি, অথবা মহিলাদের সাথেও যারা থাকে তারাও কিন্তু অনেক সময় ইগনোর করেন, মনে করেন যে এটা কোনো ব্যাপার না, এটা আসলে কিছু না। কিন্তু এখান থেকেই কিন্তু দেখা যায় যে এটা অনেক বড় একটা প্রবলেমে পরবর্তীতে আবির্ভূত হয়। যেহেতু পরিবারের কথা বললেন, আমার কাছে মনে হয় পরিবারের কথা আসতেই, যেহেতু প্রেক্ষাপটটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে জরায়ু ক্যান্সার কতটা উদ্বেগজনক, বিষয়টা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, অবশ্যই। জরায়ু ক্যান্সার বাংলাদেশে মহিলাদের মধ্যে যতগুলো ক্যান্সার আছে এটা সেকেন্ড পজিশনে। তার মানে বুঝতেই পারছেন যে ভয়াবহতাটা কীরকম। প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ডেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার। এবং একটা জিনিস আমাদের সবার জানা উচিত, আমি মনে করি, যে আমাদের শহর অঞ্চলে তাও কিছুটা অনেকেই সচেতন থাকলেও গ্রামাঞ্চলে কিন্তু এই ব্যাপারে একেবারেই সচেতন না। সুতরাং গ্রামে এই জরায়ু ক্যান্সারের পেশেন্ট কিন্তু অনেক বেশি এবং এটা উদ্বেগজনক। চিকিৎসার ক্ষেত্রেও তাহলে এটা বেশ একটু ঝামেলারই মনে হয়। জি জি জি। যেহেতু পরিবার এই ব্যাপারটাকে এক প্রকার ইগনোর করে, যে তেমন কিছুই হয়নি বা কি হয়েছে এরকম কিছু একটা। চিকিৎসার কথা যেহেতু এসেছে, এটার চিকিৎসা পদ্ধতিটা আসলে কিরকম, কি কি? ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। চিকিৎসার জন্য মেইনলি আমাদের স্টেজিংয়ের উপর ডিপেন্ড করবে। তো আর্লি স্টেজে যদি আসে তখন কিন্তু আসলে চিকিৎসার জন্য আমরা সার্জারির কথা বলে থাকি। তবে শুধু সার্জারি হয় না, সার্জারির সাথে অনেক সময় আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো লাগে, কনকারেন্ট কেমো রেডিয়েশন বলে, সেটা লাগে। আবার অনেক সময় শুধু রেডিয়েশন দিয়েও কিন্তু এটা ট্রিটমেন্ট করা হয় সার্জারির পরে। আর একদম আর্লি স্টেজ, যদি খুবই আর্লি স্টেজ হয় তখন শুধু সার্জারি দিয়ে হয়। তো এইটার সংখ্যা বা সেটা খুব কম। দুঃখের বিষয় যে আমাদের পেশেন্ট যারা আসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দেরিতে আসে। তো যার জন্য তারা কিন্তু আসলে সার্জারি করতে পারে না। সার্জারি করলে কিন্তু ভালো, সার্জারি করতে পারে না। তখন যে কোনো অবস্থায় আসলেই যে সার্জারি করা যাবে ব্যাপারটা এরকমটা না। না। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে তখন আমরা তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো দিয়ে থাকি, এবং টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো কিন্তু আছে। চিকিৎসার কথা যেহেতু আসলে এবং সার্জারির কথা আমরা বলছিলাম, আমার সারাউন্ডিং এ আমি যতটা দেখেছি বা বুঝেছি, জরায়ু ক্যান্সার মানেই জরায়ু ফেলে দিতে হবে, ব্যাপারটা কি আসলে তাই? এই ক্ষেত্রে যদি বলি একদম আর্লি স্টেজে, যদি খুবই আর্লি স্টেজ, এটা আসলে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে পুরো জরায়ু না ফেলে সেখানে অল্প একটু পোর্শন কেটে ফেললেও হয়। আক্রান্ত স্থান, হ্যাঁ, জাস্ট আক্রান্ত স্থানটাকে কেটে ফেললেও হয়। সেই ক্ষেত্রে জরায়ুটাকে রেখে দেওয়া হয়, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যেটা বললাম, আমাদের দেশে আসলে এত আর্লি স্টেজে পেশেন্ট আসে না। আর অন্য যারা আছে তাদেরকে তো জরায়ু অবশ্যই ফেলতে হবে, বরং আমি বলবো জরায়ু ফেলাই ভালো, সেই ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু ভালো। আমরা জরায়ু নিয়ে কথা বলছিলাম এবং বাচ্চাদের নিয়েও কথা বলছিলাম, যাদের সন্তান নেই তাদের জন্য ফেলে দেওয়াটা হয়তো বা ভালো। এটার সাথে কি বিবাহ সম্পর্ক এরকম? হ্যাঁ, এখানে আপনার কোয়েশ্চেন যেটা, আপনি নিজেই এটার আনসার কিছুটা বলে দিচ্ছেন। বেসিক্যালি বিবাহর সাথে এটার একটা সম্পর্ক আছে। এবং যদি আমি বলি যে কারা ঝুঁকিপূর্ণ, এটা আসলে আনসারটা এরকম হলে ভালো হয় যে আমরা যেহেতু সচেতনতার একটা প্রোগ্রাম করছি, কাজে আমাদেরকে কিন্তু মানুষকে জানাতে হবে যে কারা আসলে ঝুঁকিপূর্ণ। তো প্রথম কথায় যদি বলি সেটা হচ্ছে যে যারা খুব কম বয়সে বিয়ে করেন বা বিয়ে হয় যে সমস্ত মেয়েদের, এবং যদি অধিক সন্তান থাকে, তারা কিন্তু অনেক বেশি রিস্কে থাকেন। অর্থাৎ আপনার এক্সপোজারটা, অর্থাৎ শারীরিক সম্পর্ক যত কম বয়সে হবে তত তার রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে। এবং বাচ্চা কাচ্চাও যদি অনেক বেশি হয় তারও কিন্তু রিস্ক অনেক বেশি। এবং এছাড়া আরও আছে যে শুধু মহিলাদের কথা বললে হবে না, অনেক পুরুষ মানুষ আছেন যাদের কিন্তু শারীরিক সম্পর্ক অনেকের সাথে থাকে, বহুগামিতা আছে অনেকের, তাদের কিন্তু সেই ক্ষেত্রে তার ওয়াইফের এই ক্যান্সারটা কিন্তু হতে পারে। তার মানে কি আমরা বলতে পারি এইচপিভি ভাইরাসটা এটা পুরুষ বহন করে থাকে? তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা পুরুষ অথবা নারী যেটাই বলি না কেন,
যে আমরা যদি ধর্মীয় অনুশাসনটা না মেনে চলি, তাইলে অর্থাৎ বহুগামিতা যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নারীর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবং আরেকটা কজ আছে যেটা আমাদের দেশে প্রায় দেখা যায়, সেটা হচ্ছে যে প্রাইভেট পার্টস, মহিলাদের প্রাইভেট পার্টস তারা যদি ক্লিন না রাখে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। তো প্রথমত হচ্ছে যারা বিবাহিত তাদের কম বয়সে বিয়ে এবং অনেকগুলো বাচ্চা কাচ্চা, এবং অর্থাৎ শারীরিক এক্সপোজারটা ইম্পর্টেন্ট। জরায়ু ক্যান্সারের জন্য বর্তমানে দেখা যাচ্ছে টিকার একটা বেশ প্রচারণা আমরা দেখেছি, এবং এটাকে 2 স্টেজে ভাগ করা হয়েছে। এটা কি বাংলাদেশে আসলে কতটা কার্যকর, বা কোন বয়সী, মানে বয়সের সাথে এটা কতটা যুক্তিযুক্ত? প্রথমে আমি আপনাকে বলেছি যে শারীরিক সম্পর্ক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে অনেক রিস্কি। তো এই কারণেই টিকাটা সাধারণত 9 থেকে 14 বছর বয়সের মেয়েদেরকেই দেয়া হয়ে থাকে, এবং সাধারণত এই বয়সে তো মেয়েদের বিয়ে হয়ও না। এবং আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে যে 26 বছরের পরে বা 26 বছরের দিকে যদি ডাক্তার মনে করেন সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো নিয়ম হলো যে যদি শারীরিক সম্পর্ক না থাকে তাহলে রেজাল্টটা খুব ভালো, কিন্তু যদি শারীরিক সম্পর্ক থাকে বা বিয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে টিকা দেওয়া যেতে পারে, তবে সাকসেস রেটটা ওটার মতো হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এইচপিভি ভাইরাস কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, প্রায় 40টার মতো ভ্যারাইটি আছে। টিকা দিয়ে কিন্তু বেসিক্যালি আমরা খুব কম ভ্যারাইটি আমরা প্রিভেন্ট করতে পারি, মানে আটকাতে পারি। সেই ক্ষেত্রে হাই রিস্ক ভ্যারাইটি যেটা 16 এবং 18, মেইনলি এই দুইটাই কিন্তু টিকার মাধ্যমে আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এগুলো ভ্যাকসিনের মাধ্যমে এই দুইটাকেই প্রিভেন্ট করা যায় আর কি। এরপরও আরও কিছু নতুন নতুন ভ্যাকসিন এসছে, সেই ভ্যাকসিনের ক্ষেত্রে আরও কিছু ভ্যারাইটিস মানে আটকানো যাচ্ছে, কিন্তু 40টা ভ্যারাইটি কিন্তু আটকানো যাচ্ছে না। তার মানে আমরা যার জন্য কিন্তু আমাদের স্ক্রিনিংটা করতে হয়। এটার সাথে সাথে আরেকটা কোশ্চেন, এটা কতদিন পর পর করতে হয়? আচ্ছা, যার জন্য আমাদের স্ক্রিনিং করতে হয়। অনেকে আবার ভাবেন যে আমি টিকা নিয়েছি, আমি কেন স্ক্রিনিং করব? স্ক্রিনিং কিন্তু করতে হবে। আচ্ছা, প্রথমেই আমি বলি স্ক্রিনিংটা কি। স্ক্রিনিংটা আসলে হচ্ছে যে আমার শরীরে কোনো লক্ষণ নেই, কিন্তু আমি চেক আপে যাচ্ছি, দ্যাট ইজ স্ক্রিনিং। তো 21 থেকে 29 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র প্যাপ স্মেয়ারের মাধ্যমেই কিন্তু এটা টেস্ট করা যায়, এবং এটা 3 বছর অন্তর অন্তর করতে হয়। আর 30 বছর থেকে 65 বছর পর্যন্ত আমার এই প্যাপ স্মেয়ার এবং তার সাথে এইচপিভি ডিএনএ ভাইরাস সেটা টেস্টটা করতে হয়। এটা 5 বছর পর পর্যন্ত। যদি কেউ ডিএনএ টেস্টটা না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে প্যাপ স্মেয়ার আবার 3 বছর পর করলেই হবে। আচ্ছা, আমরা যেহেতু টিকা নিয়ে কথা বলছিলাম, জি জি, এই যেটা আপনি বলছিলেন যে টিকা নিলেই কি আসলে এটা সমাধান হয়ে গেল, ব্যাপারটা কিরকম? না, টিকা নিলে সমাধান তো আসলে ওভাবে হবে না, কারণ টিকা নিলে আপনি কিছু প্রিভেন্ট করতে পারছেন। আমি আপনাকে বললাম যে প্রায় 40টা কিন্তু ভ্যারিয়েন্ট আছে। তো 40টা ভ্যারিয়েন্ট তো আসলে টিকা দিয়ে আমরা কভার করতে পারছি না। তার মানে যারা টিকা নিচ্ছেন এখনো পর্যন্ত তাদেরকেও চেকআপের উপর থাকতে হবে। এটাই বললাম, যারা টিকা দিচ্ছেন তাদেরকেও চেকআপ বা স্ক্রিনিং এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনার স্ক্রিনিংটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। তবে ওই ক্ষেত্রে ওনারা কিছুটা প্রোটেক্টেড যারা ভ্যাকসিন নিচ্ছেন। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যদি আমরা ধর্মীয় অনুশাসনটা মেনে চলি তাহলে কিন্তু অনেকটাই প্রোটেকশন পাওয়া যায়। এর সাথে পারিবারিক সূত্রে আগে কারোর আর কি জরায়ু ক্যান্সার ছিল, এই ব্যাপারটা কি কোনোভাবে এফেক্ট ফেলে কিনা? খুব বেশি না, এখন পর্যন্ত সেরকম বংশগতভাবে সার্ভাইকাল ক্যান্সারের কোনো আমরা দেখিনি। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে কতটা নিরাময় যোগ্য আর কি এটা? প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অবশ্যই প্রায় 95 থেকে আরও বেশি 96% মতো পেশেন্টরা নিরাময় যোগ্য। এবং তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে চিকিৎসাটা ঠিক মতো নিতে হবে। আচ্ছা, চিকিৎসার কথা আবারও আসছে। চিকিৎসার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? হ্যাঁ, চিকিৎসা তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, এটা খুবই স্বাভাবিক। তো এখানে চিকিৎসা কিন্তু আমি যেটা বলছিলাম, চিকিৎসা কিন্তু একটা না। যেমন মনে করেন অনেকের ক্ষেত্রে আমার সার্জারি লাগছে, অনেকের ক্ষেত্রে কেমোথেরাপি লাগছে, অনেকের ক্ষেত্রে রেডিওথেরাপি লাগছে, অনেকের ক্ষেত্রে ইমিউনোথেরাপি লাগছে। সো এটা কিন্তু ডিপেন্ড করবে যে কোন ধরনের চিকিৎসা নেওয়া হচ্ছে, ব্যক্তির উপর ডিপেন্ড করবে। আপনার ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে সে আসলে বেসিক্যালি কোন পর্যায়ে আছে তার ক্যান্সারটা। তো যদি সার্জারি হয় তাহলে সেই সার্জারির যে সমস্ত কমপ্লিকেশনসগুলো আছে, সাধারণত যেগুলো আমাদের হয়, এই কমপ্লিকেশনগুলো ওনাদের ক্ষেত্রেও হয়ে থাকে।
ঠিক আছে, এটা সার্জেনরা ভালো বলতে পারবেন, গাইনোকোলজিক্যাল যে সার্জন যারা আছেন ওনারা হয়তো ভালো বলতে পারবেন। তবে আমি যেটা মোটা দেখে বলতে পারি যে সেই ক্ষেত্রে ব্লিডিংয়ের একটা সমস্যা থাকে, ইনফেকশনের একটা সমস্যা থাকে, হ্যাঁ, পেইনের একটা সমস্যা থাকে, খুবই স্বাভাবিক। একটা ক্যান্সারের দ্বারা একটা অনেক বড় সার্জারি হয়, তো সেই ক্ষেত্রে তো এই পেইন অনেক দিন ধরে থাকতে পারে, হ্যাঁ, কমপ্লিকেশন হতে পারে। অনেকে দেখা যায় ডায়াবেটিক পেশেন্ট, তাদের হয়তো ক্ষতটা শুকায় না, সেলাইটা শুকায় না, এই সমস্ত প্রবলেমগুলো আছে। আর আমাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা রেডিওথেরাপি দিই, তার সাথে সাথে সপ্তাহে একদিন করে আমরা কেমোথেরাপি দিই। এটাকে কনকারেন্ট কেমো রেডিয়েশন বলে, অর্থাৎ কেমো এবং রেডিয়েশন একসাথে। সো কনকারেন্ট কেমো রেডিয়েশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টের যেই জায়গাটাতে যে প্রাইভেট পার্টে আমরা রেডিয়েশনটা দিয়ে থাকি, সেই জায়গায় দেখা যায় যে অনেক সময় কালো হয়ে যায়, পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় পেইন হয়, এটা অবশ্য খুব শেষের দিকে। এবং বেসিক্যালি যেটা আমরা যে কাজটা করে থাকি, আমাদের প্রতি সপ্তাহে পেশেন্টদের সাথে আমরা কিন্তু একটা সিটিং দিই, অর্থাৎ কনসালটেশন যেটা বলি, আমরা কনসালটেশন করি। এবং সাথে সাথে আমরা কিন্তু প্রতিদিনই আমরা ওনাদেরকে ওষুধ দিয়ে থাকি, যেটা প্রতিদিন উনি খাবেন, এবং যার জন্য আমাদের সাইড ইফেক্ট কিন্তু অনেক কম। হ্যাঁ, আর শুধু যে রেডিওথেরাপি, আমরা এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বলি, ওটা ছাড়াও কিন্তু ব্র্যাকিথেরাপি বলেও কিন্তু একটা চিকিৎসা আছে, এটা রেডিয়েশনেরই পার্ট। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো সাধারণত যেটা হয় সেটা যেটা বললাম, যেমন ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে যেটা হচ্ছে, ওইটাও কিন্তু ছোটোখাটো একটা অপারেশনের মতোই প্রসিডিওরটা হয়, তারপরে সেটাকে রেডিয়েশনের মাধ্যমে কিওর করা হয় আর কি। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু ইউরিনের সমস্যা হয়, একটু বাওয়েল মুভমেন্টে একটু সমস্যা হয়, হয়তো দেখা যাবে যে একটু লুজ মোশন হচ্ছে অনেকের। তো এখন এই জিনিসগুলো যেটা হয় সেটা আমরা যেটা বললাম যে আমরা সাথে সাথেই তাদেরকে ওষুধপত্র দিয়ে থাকি। অনেকের দেখা যায় বমি হয়, বমি বমি ভাব হয়, যেমন বমি হলো না কিন্তু বমি ভাব হচ্ছে, ঠিক আছে। পেইনের কথা তো আমি বললামই, পেইন হয়। তো মোটামুটি এগুলোই। আর কেমোথেরাপি যদি ওনার লাগে, কেমোথেরাপির জন্য সবার একটা খুব ভয় আছে যে চুল পড়ে যায়। হ্যাঁ, তো চুল পড়ে যায়, এক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরও বলি এবং এখানে আমি সবাইকে বলবো যে চুল ঠিকই পড়ে যায়, কিন্তু যখন আপনার ট্রিটমেন্টটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই 2 থেকে 3 মাস পরে খুবই সুন্দর চুল ওঠে। এবং এটা অনেকের দেখা যায় যে আগে যে চুল যদি পাতলা থাকে, পরবর্তীতে চুল দেখা যায় তার ঘন চুল উঠছে। তার মানে ভয় পাওয়ার কিছু নেই, সাহসের সাথে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। যেটা বললাম যে শরীরটা হয়তো খারাপ লাগতে পারে, অনেক উইক লাগতে পারে, হ্যাঁ, ফ্যাটিক লাগতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে তো আসলে খাওয়ার সাথে সম্পর্ক আছে। অনেক সময় ব্লাড কম হয়, সে ব্লাড দিয়ে দিবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে, এবং আমরা ওষুধপত্র যেগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক মতো খেতে হবে এবং আমাদের সাথে একটা খুব নিবিড় কন্ট্যাক্টের মধ্যে থাকতে হয় ডিউরিং ট্রিটমেন্ট আসলে। তাইলে এই সাইড ইফেক্টগুলো কিন্তু আসলে কমে যায়। আর এগুলো বেশিরভাগই দেখা যায় যে আমাদের যেই পেশেন্টগুলা ফলো আপেও অনেক সময় দেখা যায় ঠিক মতো আসে না, তাদের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সাইড ইফেক্টগুলো বেশি হয়। কারণ ওনাদেরকে আমরা যে টাইমে আসতে বলি ওনারা আসেন না, সুতরাং সেই সময় কিন্তু আসলে ওষুধগুলো ওনাদের খাওয়া হয় না, দেওয়া যায় না, ওনারা খানও না। সো এই ক্ষেত্রে প্রবলেমগুলো হয়ে থাকে। আচ্ছা, আমরা যেমনটি বলছিলাম যে জরায়ু ক্যান্সার এবং জরায়ু ফেলে দিলেই কি এটার প্রবলেম শেষ? মানে আমি তো জরায়ু ফেলে দিয়েছি, তারপরও কি আবার কোনো ইনফেকশন হবার চান্স থাকে কিনা? হ্যাঁ, আপনার যেটা কথাটা সেটা হচ্ছে যে জরায়ু ফেলে দিয়েছি কিন্তু তারপরে আবার হতে পারে কিনা বা এরকম ইনফেকশনের চান্স, এটা হতে পারে। একেবারেই যে হবে না এমন কোনো কথা নেই, এটা হতে পারে। এবং এটা 100% গ্যারান্টি আসলে সারা পৃথিবীর কেউই দিতে পারবে না। সো এটা হতে পারে, কিন্তু এমনও আছে যে এটা কন্ট্রোলে থাকলো, অনেক বছর সে ভালো থাকলো। আমাদের অনেক পেশেন্ট আছে কিন্তু 10 বছর ধরে সে ভালো আছে, কোনো সমস্যাই নাই তার। হ্যাঁ, সুতরাং এটা আবার অনেকের দেখা যাচ্ছে 2-3 বছরের মধ্যেই হয়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, মনে করেন জেনেটিক ফ্যাক্টরস আর আদার ফ্যাক্টরস, অনেক ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অনেক কিছু আছে। এবং আমি যেটা বললাম, পার্সোনাল হাইজিন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এগুলো অনেক কিছুর ওপর ডিপেন্ড করেই কিন্তু এগুলো আবার চলে আসতে পারে আসলে। তার মানে তাকে ট্রিটমেন্টের উপরে থাকতে হবে, চেকআপের উপর থাকতে হবে। ট্রিটমেন্ট কমপ্লিট হলে চেকআপের উপর থাকতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা কিন্তু আমি বলিনি, সেটা হচ্ছে যে কারা ঝুঁকিতে আছেন তার মধ্যে স্মোকিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা কি পুরুষ আর নারী? নারী ইটসেলফ, নারী নিজে কিন্তু উনি যদি স্মোক করেন তাইলেও কিন্তু জরায়ুর ক্যান্সার হতে পারে। তার মানে সাবধানতার, সচেতনতার আসলে বিকল্প কিছু নেই, আমরা বলতেই পারি। তো চিকিৎসার পর একজন নারী কি স্বাভাবিক জীবনে ফিরতে পারে? অবশ্যই,
এ ব্যাপারে পারিবারিক সাপোর্ট? অবশ্যই এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার পারিবারিক কিছু না, সামাজিক সাপোর্টও কিন্তু খুবই জরুরি। আমাদের কিছু মিথ আছে আসলে সমাজের মধ্যে, যেমন প্রথম কথাই হবে যে নিশ্চয়ই পাপ করেছে নাহলে ক্যান্সার কেন হলো। খুবই কমন। হ্যাঁ, কমন না? কিন্তু আসলে সবাই কি পাপ করেছে? না। অনেক ভালো মানুষ আছে যাদের ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যদি বলি যে আল্লাহ ওনাকে পরীক্ষা করার জন্য এই অসুখটা দিয়েছেন যে উনি কতটুকু ঈমান শক্ত করে ধরে রাখতে পারেন, এটা হতে পারে। সুতরাং সবাই যে খারাপ তা কিন্তু নয়, ঠিক আছে? সহমর্মিতা থাকতে হবে। অ্যান্ড নেক্সট টু দ্যাট যেটা, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন ক্যান্সার ছোঁয়াচে। হ্যাঁ, এবং গ্রামের বাড়িতে দেখবেন যে ওই বাড়িতে ক্যান্সার হচ্ছে, সুতরাং ওই বাড়িতে আমরা কেউ যাবো না, তাকে এক ঘরে করে রাখলাম। ঘরে করে দেয়া। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, যে এই মিথগুলা, এগুলো কিন্তু আসলে একটা মিথ। কারণ নাইলে তো এতদিনে কোনো অনকোলজিস্টই পৃথিবীতে বেঁচে থাকতো না, সবাই মারা যেত। তো এই মিথগুলা ছিল। তো এখন এই মিথগুলো আসলে আমাদের হয়তো সমাজ থেকে একটু একটু করে চলে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু গ্রামাঞ্চলে এগুলো কিন্তু আছে। সো এই জিনিসগুলো যদি আমাদের গ্রামের মানুষরা বিশেষ করে, এবং শহরেও অনেকেই আছে, আবার অনেকে ভালোও আছে, আমি বলবো না একদম 100% জেনারেলাইজ ভাবে কোনো কথা কিন্তু বলা যাবে না। না, একদম হ্যাঁ, বলা যাবে না, কিন্তু সহমর্মিতা থাকতে হবে এবং তাদের সাথে নর্মাল ভাবেই বিহেভ করতে হবে। তারা কিন্তু পুরোপুরি স্বাভাবিক জীবনে চলে যেতে পারেন, পুরোপুরি। ইভেন যদি কোনো মহিলা চাকরি করেন, উনি কিন্তু ইজিলি চাকরি করতে পারবেন, ওনার ঘর সংসার উনি কিন্তু ইজিলি করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত বেশি আর্লি ডায়াগনোসিস হবে, অর্থাৎ প্রাথমিকভাবে যত বেশি এটা ডিটেক্ট করা যাবে, ট্রিটমেন্ট তত সুন্দর হবে এবং ততই ইজিলি উনি ভালো হয়ে যাবেন, এবং ভালো হয়ে উনি একেবারেই স্বাভাবিক জীবনে কিন্তু চলে যেতে পারবেন। আপু, আজকে আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ একটা প্রশ্ন করব, আমাদের সমাজে এ নিয়ে কথা বলতে এত সংকোচ কেন? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে সচেতনতার অভাব, ফার্স্ট কথা আমি বলবো। এবং আমি যেটা বলছিলাম, কিছু কুসংস্কার আছে, লাজ লজ্জা এটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমার কথা হলো যে একজন মানুষ তার কিন্তু অসুস্থতা নিয়ে কথা বলছে, একদম শারীরিক একটা অসুস্থতা নিয়ে সে কিন্তু কথা বলছে। এই ক্ষেত্রে আসলে লাজ লজ্জার কিছু নেই, বা তাকে লজ্জা দেওয়ারও কিছু নেই, কারণ এই অসুস্থতা কিন্তু যে কারোর হতে পারে। একদম। তাইলে সেই ক্ষেত্রে আমি কাউকে ছোট করতে পারি না। তো এখন এই জিনিস, এই যে আমাদের যে ধারণাগুলা, যে আমি একটু আগে যেগুলো বলেছিলাম, এই ধারণাগুলা কিন্তু ভাঙতে হবে। এবং একটা মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হয়, তখন আমাদের সচেতনতা অবশ্যই সচেতন, এবং সেই জন্যই কিন্তু সচেতনতার প্রোগ্রামগুলো করতে হয়। আমরা যখন করি, এটার কারণ কিন্তু আছে। কারণ এই যে আমাদের আরেকটা ধারণা হলো যে ক্যান্সার হলেই সে তো মারা যাবে। একদম না, ক্যান্সার হলেই মারা যাবে এটা ভুল কথা। আগে এক সময় বলা হতো ক্যান্সার হ্যাজ গট নো আনসার, কিন্তু এখন কিন্তু প্রচুর আনসার আছে, প্রচুর ট্রিটমেন্ট আছে। শুধু হচ্ছে আপনাকে একটু ডায়াগনোসিসের জন্য আগে আসতে হবে, ট্রিটমেন্টের জন্য আগে আসতে হবে। যা ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টটা আপনাকে ঠিক মতো করতে হবে, ফলো আপে থাকতে হবে, সর্বোপরি নিজের যত্ন নিতে হবে, ফ্যামিলির যত্ন নিতে হবে। সো এইটা যদি হয়, এবং সাপোর্ট করতে হবে। আমার কথা হলো সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন অনেকে মনে করেন যে, আমি যেটা বলছিলাম যে টাকা পয়সার ব্যাপারে হয়তো চিন্তা করেন যে না, আমি টাকা পয়সা খরচ করে আমি কি করব, দরকার নেই আমি টাকা পয়সা খরচ করে চিকিৎসা আমি করাবোই না। কিন্তু টাকা পয়সা খরচ করে যদি চিকিৎসা করাতেন, তাহলে এই মানুষটা কিন্তু ভালো থাকতো, বেঁচে যেত। এবং বেঁচে যেত না, জিনিসটা হচ্ছে এরকম, হায়াত পথ তো আল্লাহর হাতে, কিন্তু বেঁচে যেত না, ভালোভাবে উনি বাঁচতেন। যে উনি যতদিন বাঁচতেন উনি ভালোভাবে বাঁচতেন। তো একটা মানুষকে মানে বিছানায় শুইয়ে তাকে অসুস্থ অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা কি আসলে ভালো? আশা করছি আমরা এতটাও অমানবিক হব না। হ্যাঁ, সুতরাং এই জন্যই আমি বলবো যে এটা সবাইকে জানতে হবে যে আসলে ওনারা স্বাভাবিক জীবনে যেতে পারেন। আপু, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের দর্শক যারা কথাবার্তা শুনছেন এবং কলাকুশলী যারা আমাদের সাথে কাজ করছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস আজকের আয়োজন। আমাদের আজকের বিষয়বস্তু ছিল জরায়ু ক্যান্সার। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিভিএস এর সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।